সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে রাজধানীতে আজও ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। রাজধানীর মোহাম্মদপুর এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। তাদের আন্দোলনে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবারে জানাবো আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিগত 17 বছরে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। দারিদ্র্য বিমোচনে বর্তমান, অন্তর্বর্তী এবং আগামীর সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবেন। জানাবো বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে দুদকে তলব। ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তাকে আগামী 7 এবং 8ই ডিসেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইয়াসির আরাফাতের সই করা এক চিঠিতে এ তলব করা হয়। এদিকে মুন্সিগঞ্জে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত 2। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারের জেরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত 2 জন। এবারে থাকছে চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মহাসড়ক অবরোধ। চট্টগ্রাম এসালম নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কর্ণফুলী উপজেলা আখতারুজ্জামান মজ্জারটেক এলাকায় রোববার সকাল 8:30 থেকে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেবার চেষ্টা চলছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফের লেবানন থেকে ইসরায়েলে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে 5টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান, শেরন এবং মেনেশা অঞ্চলে বিমান হামলা সাইরেন বেজে ওঠে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাজধানীতে আজও ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ। রাজধানীর মোহাম্মদপুর এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। তাদের আন্দোলনে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী, পল্টন, গুলিস্তান, হাইকোর্ট সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজ রোববার সকাল থেকেই প্রধান সড়ক অবরোধ করে রাখেন তারা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে সকাল 10:30টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে 4 রাস্তার মোড় এবং ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত বুধবার রাজধানীর যাত্রাবাড়ি, দয়াগঞ্জ, মিরপুর, কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার 21শে নভেম্বর সকাল 9:30 থেকে রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, ড্যামরা এলাকায় রিকশা চালকরা জড়ো হয়। এতে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা আসে 19শে নভেম্বর। প্যাডেল চালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদ রাজীবের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত 17 বছরের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নির্ভর হয়ে উঠবে। দারিদ্র্য বিমোচনে বর্তমান, অন্তর্বর্তী এবং আগামীর সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবে। শনিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকায় নয়া গণতান্ত্রিক পার্টি এনজিপি আয়োজিত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, আমাদের মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করবার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা দেশে প্রবেশে 13 দিনের মাথায় শহীদ জিয়াকে জীবন দিতে হয়েছিল। একইভাবে বিএনপি যদি উদার রাজনীতি নামে
আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করবার সুযোগ দেয়, তাহলে এই আওয়ামী লীগই বিএনপি সহ আমাদের নিঃশেষ করবার খেলায় নামবে। সুতরাং সব দলমত নির্বিশেষে এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন। মৌলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের মৌলানা ভাসানীর আদর্শে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তাহলে রাজনীতিবিদদের বাংলাদেশ গড়তে হলে মৌলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানের মতো জেগে উঠতে হবে। বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকে তলব। ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে আগামী ৭ এবং ৯ ডিসেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইয়াসির আরাফাতের সই করা এক চিঠিতে এ তলব করেন। এতে বলা হয়, গত ১১ই নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেবার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মেসাস মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার চৌধুরী সহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদ ইয়াসির আরাফাতের টিম লিডার করে ৩ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত ২। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় আহত হয়ে অন্তত ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত ১৮ই নভেম্বর হোসেন্দি ইউনিয়নের চরবলাকি গ্রামে স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থকের কয়েকজনের মারামারির ঘটনা ঘটে। হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টুর বাড়িও একই গ্রামে। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গ্রামে। এদিকে বিষয়টি নিয়ে শনিবার বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠকে বসেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন মন্টু। মিটিং শেষ করে তিনি ঢাকা চলে যাবার সময় সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি কর্মী মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি সম্পর্কে নাম প্রকাশ্যে অনিচ্ছুক হোসেন্দি ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য বলেন, চরবলাকি গ্রামে অল্প কিছুদিনের আগে চালু হওয়া ওয়ার্ড বিএনপির কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। বিএনপি কর্মী মাহফুজ প্রধানের বাড়িতে হামলা হয়েছে শুনেছি। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ফের লেবানন থেকে ইসরায়েলে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৫টি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান শেরন এবং মেনাসে অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে খবর আল জাজিরার। এছাড়াও আরও একটি প্রজেক্টাইল একটি খোলা জায়গায় পড়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলে সাইরেন বেজে ওঠে। সেখানে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী রোববার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে ড্রোন হামলা এখন শেষ হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছু ড্রোন লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে ২টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, গত ২ দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলায় আরও তীব্র হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের জৈতুন শহরতলিতে একটি আবাসিক বাড়িতে রাতভর হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া মধ্য ও দক্ষিণ গাজায়ও বহু মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান হামলার মধ্যে গাজা নুসেরাত শরণার্থী শিবিরের আল ফারুক মসজিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করে দেখেছে আল জাজিরা। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করেছে এবং উত্তর গাজায় ব্যাপক হারে বোমাবর্ষণ করে যাচ্ছে। সেখানে আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর মধ্যে সবশেষ কার্যক্রম পরিচালনা করছে এমন একটি হাসপাতালে ইসরায়েলি বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী গত মাসে উত্তর গাজায় একটি অবরোধ আরোপ করেছে এবং ২টি নতুন স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি, হামাস যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করা এবং এই অঞ্চল পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখার লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।